14 জুন 2025 9:23 দক্ষিণ চীন সাগরে আমেরিকার একটি যুদ্ধ জাহাজ প্রিন্সটন নিয়মিত টহল দিচ্ছিল। হঠাৎ জাহাজের রাডারে ধরা পড়ে প্রায় 200 কিলোমিটার দূরে থাকা এক চীনা ডেস্ট্রয়ার টাইপ 052D, যে কিনা মাত্র 90 সেকেন্ডের মধ্যে 18 থেকে 30 নট গতি বাড়িয়ে আমেরিকার যুদ্ধ জাহাজের কাছে পৌঁছে যায়। চীনা সরকার থেকে সরাসরি নির্দেশ আসে, আমেরিকানদের আটকাও আর দেখো কে আগে পিছিয়ে যায়। এরপর দুই দলের মধ্যে শুরু হয় এক প্রকার দ্বন্দ্ব, কিন্তু সমুদ্রের খোলা জলে আমেরিকান নৌবাহিনীকে চ্যালেঞ্জ করা আসলে কতটা ভয়াবহ ভুল হতে পারে তা এরপর পরিষ্কার হতে শুরু করেছিল। সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনাটি ছিল দুই শক্তিধর দেশের মধ্যে একটি ঐতিহাসিক মুহূর্ত, যেখানে কেউ কাউকে দুর্বল ভাবে না। তাই আজকের ভিডিওতে আমরা সেই মুহূর্তটির বিবরণ তুলে ধরবো, কে আসলে কতটা শক্তিধর এবং কে পিছু হতে বাধ্য হয়েছিল। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকন অপশনটি সিলেক্ট করুন। আমেরিকান নিউমেক্স ক্যারিয়ার স্টেক গ্রুপ, যারা দীর্ঘ 75 বছর ধরে একটি দায়িত্ব পালন করছে বিশ্বের গুরুত্বপূর্ণ সমুদ্র পথ খোলা রাখা। এই পথে প্রতি বছর $3.4 ট্রিলিয়ন বাণিজ্য চলে। সেই দিন তারা ছিলেন কাছের একটি ভূখণ্ড থেকে 180 নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলজ সীমানায়। তাদের মিশন ছিল আন্তর্জাতিক সীমানাকে সুরক্ষিত রাখা। তবে সকাল 9:26 তাদের রাডারে ধরা পড়ে চীনা নৌবাহিনীর টাইপ 052D ডেস্ট্রয়ার নামের একটি জাহাজ, এবং ঝুঁকি ধরা হয় মাঝারি থেকে উচ্চ। এবং ওই জাহাজটিতে ছিল 122টি লঞ্চ সেল, যা ছিল যথেষ্ট শক্তিধর। এটি মুহূর্তের মধ্যে শত্রু জাহাজকে ধ্বংস করে দিতে পারে, এবং তাদের আধুনিক রাডারে প্রতিটি মুহূর্ত পর্যবেক্ষিত হচ্ছিল। অন্যদিকে চীনা জাহাজটি মাত্র 17 মিনিটের দূরত্বে ছিল আক্রমণের সীমানায় পৌঁছাতে, যাদের কাছে ছিল ক্ষেপণাস্ত্র যা 4 মিনিটে লক্ষ্যভেদ করতে সক্ষম। এবং প্রিন্সটনের ক্ষেপণাস্ত্র ছিল 240 নটিক্যাল মাইল পর্যন্ত, যা এই এলাকায় থাকা সমস্ত শত্রু জাহাজকে ধ্বংস করে দিতে পারে। এক পর্যায়ে দুই দলের মধ্যে তৈরি হয় শক্তি প্রদর্শনের লোভ, এবং সকাল 9:29 থেকে তা শুরু হয়। 14 মিনিটের মধ্যে চীনা জাহাজ তাদের টহল দেওয়ার সীমানায় আসতে চলেছে। পরিস্থিতি ছিল যুদ্ধের, কিন্তু আমেরিকান ক্যাপ্টেন বলে আগে দিকে ওরা কতদূর নিজেদের প্রভাব দেখাতে পারে। দক্ষিণ চীন সাগরে তখন প্রচুর বাণিজ্য জাহাজ চলাচল করছিল। মাত্র 50 মাইল এলাকা 46টি বাণিজ্য জাহাজ, এর মধ্যে ছিল সিঙ্গাপুরের পতাকাবাহী এক কন্টেনার জাহাজ ভরা ছিল সেমিকন্ডাক্টরে, আর দক্ষিণ কোরিয়ার $200 মিলিয়ন এলএনজি ট্যাঙ্কার। সবাই নিরাপদ পথের জন্য অপেক্ষা করছিল আমেরিকান নৌবাহিনীর উপর। এমন অবস্থায় চীনকে যদি আন্তর্জাতিক সমুদ্র সীমানা দখল করতে হয়, তবে তার আগে আমেরিকানের বিরুদ্ধে লড়াই করতে হবে, যা এর আগে ইতিহাসের কোনোদিন হয়নি। সকাল 9:30 প্রিন্সটনের সিস্টেম পুরো স্ট্রাইক গ্রুপের হুমকি তথ্য ছড়িয়ে দেয়। 1,04,600 টন ওজনের ক্যারিয়ার লিমিট সঙ্গে 90টি আধুনিক যুদ্ধ বিমান মুহূর্তের মধ্যে কার্যক্রম শুরু করে দেয়। অন্যদিকে চীনা ডেস্ট্রয়ার চারপাশে প্রতিরক্ষা গড়ে তোলে এবং পরিস্থিতি তৈরি করে এক যুদ্ধকালীন। দুই পক্ষ থেকে একে একে হাজির হয় বিভিন্ন ক্যারিয়ার। 9:35 পরিস্থিতি আরো গুরুতর হয়। আকাশে টহলরত E-2DS হকাই রাডারে ধরা পড়ে চীনের আরো একটি ক্যারিয়ার সানডং থেকে J-15 নামের যুদ্ধ বিমান উঠছে দক্ষিণ আকাশে, কিন্তু এগুলো জ্বালানি ওজন সমস্যা ঠিকমতো উচ্চতা নিতে পারছিল না। এরপর আমেরিকা সেনা অপারেটররা 80 নটিক্যাল মাইল দূরে চীনের একটি ডিজেল ইলেকট্রনিক সাবমেরিন শনাক্ত করে, যা এত শব্দ করছিল যেন নিজের অবস্থান নিজেই সবাইকে জানিয়ে দিচ্ছে। চীন চেষ্টা করছিল একসাথে সমুদ্র, আকাশ এবং জলের নিচে শক্তি দেখাতে, কিন্তু তাদের জাহাজগুলো ছিল পুরনো, যুদ্ধ বিমানগুলি ছিল দুর্বল, আর সাবমেরিনগুলো ছিল অদক্ষ, যা দিয়ে সাধারণত মার্কিন নৌবাহিনীকে ভয় দেখানো অসম্ভব ছিল। 9:37 মিমিক্সদের ফ্লাইট জেট জেগে উঠে। F-18 সুপার মডেল এর যুদ্ধ বিমানগুলো একের পর এক 45 সেকেন্ডের অন্তর আকাশে উঠতে থাকে। এটি ছিল আমেরিকানদের নিখুঁত কৌশল প্রদর্শন, যা দেখে মনে হচ্ছিল এটা কেবল আমেরিকান নৌবাহিনীরাই করতে পারে। প্রথম স্কোয়াড্রনের সুপার হর্নেট যুদ্ধ বিমান 18,000 ফুট উচ্চতায় উঠে যায়, যাদের আধুনিক ANPG-79 রাডার ইতিমধ্যে চীনের J-15 যুদ্ধ বিমানকে সর্বোচ্চ দূরত্ব থেকে শনাক্ত করেছে। এই দুই দেশের প্রযুক্তিগত ব্যবধান এতটাই বড় ছিল যা তুলনা করাই কঠিন, যেখানে আমেরিকার রাডার একসাথে বহু লক্ষ্য ট্র্যাক করতে পারত। অন্যদিকে চীনা J-15 মতো পুরনো বিমান বাতিঘরের মতো ঘুরতে ঘুরতে আকাশে অবস্থান করছিল, এবং চীনের সানডং ক্যারিয়ার কিজেম সিস্টেমের সীমাবদ্ধতার কারণে J-15 গুলিকে কম জ্বালানি এবং কম অস্ত্র নিয়ে উঠতে হচ্ছিল, এবং তারা মরিয়া হয়ে উচ্চতায় উঠতে চাইছিল, কিন্তু তাদের জ্বালানি দ্রুত শেষ হচ্ছিল। বিপরীতে আমেরিকান F-18 বিমানগুলি পূর্ণ অস্ত্র আর পর্যাপ্ত জ্বালানি নিয়ে উঠছিল, তবে তাদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য ছিল নেটওয়ার্কের। আমেরিকার প্রতিটি F-18 যুদ্ধ বিমানগুলো লিঙ্ক 16 সিস্টেমের সাথে যুক্ত, ফলে এক বিমানে দেখা তথ্য সাথে সাথে সবার কাছে পৌঁছে যাচ্ছিল, যেখানে চীনা পাইলটরা নির্ভর করছিল কন্ট্রোল
অটো নির্দেশ এবং আলাদা রাডারের উপর, যেখানে অন্ধকারে দলবদ্ধভাবে লড়াই করার মতো, যাদের মনে হচ্ছিল প্রযুক্তিগত ব্যবধান যেন কয়েকশো বছরের না বরং কয়েক শতকের। এরপর আমেরিকান EF-18 যেগুলোর বিমান যখন আকাশে প্রবেশ করে তখন যুদ্ধের দরুনি পেয়ে যায়, কারণ তারা বিশেষ জাম্পিং সিস্টেম ব্যবহার করে 100 মাইল দূর থেকে শত্রু ইলেকট্রনিক সিস্টেম অকার্যকর করে দিতে পারে। ফলস্বরূপ চীনা যোগাযোগ ব্যবস্থা দ্রুত ভেঙে পড়তে শুরু করলো, তাদের রাডারে ভুল সিগন্যাল দেখা দিতে শুরু করলো। কখনো 4টি F-18 মনে হচ্ছিল, আবার কখনো 12টা। আসল সূত্র কোথায় আর ভুল সংকেত দেওয়া সূত্র কোথায় তারা কিছুই বুঝতে পারছিল না। আমেরিকার যুদ্ধ বিমানগুলো তখন কৌশলগত এক ফরমেশন ছড়িয়ে পড়লো, যেটাকে বলা হয় ওয়াল। কেউ 35,000 ফুট উপরে, আবার কেউ 15,000 ফুট উপরে। তারা বিভিন্ন স্তরে স্তরে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুললো, যেখানে চীনা বিমানগুলো ঢুকলে একাধিক মার্কিন বিমানের নিশানায় পড়ে যেত। অন্যদিকে চীনারা গাদাগাদি করে একসাথে উঠছিল, কারণ তাদের ডেটা লিঙ্ক নেই, ফলে তাদের গতি বৃদ্ধি ছিল অনুমানযোগ্য আর দুর্বল। 9:43 মার্কিন RC-135B গোয়েন্দা বিমান থেকে নতুন তথ্য আসে। তারা চীনা রেডিও কথোপকথন থেকে শুনে জানতে পেরেছে চীনারা জাহাজের কাছাকাছি উঠবে কিনা তার জন্য চীন সরকারের কাছে অনুমতি চাইছে, যেখানে এমন বিপদকালীন সময় আমেরিকান পাইলটরা নিজেরাই সিদ্ধান্ত নিজেরাই নেয়। তাই এমন কাজ দেখে আমেরিকান পাইলটরা রীতিমতো হাসাহাসি করছিল। এদিকে প্রিন্সটনের রাডার অবিরত চীনা জাহাজগুলোকে ট্র্যাক করছিল। এত শক্তিশালী এই সিস্টেম যে 165 মাইল দূরে বেসবলের মতো কোনো ছোট্ট বস্তুকেও শনাক্ত করতে পারে। প্রতিটি তথ্য আপডেট হচ্ছিল যেন মুহূর্তের আক্রমণের প্রস্তুতি নেওয়া যায়। অবশেষে 9:47 চীনা ডেস্ট্রয়ারে এক ধাপ এগিয়ে যায়। তাদের টাইপ 346 এর রাডারে হঠাৎ অনুসন্ধান থামিয়ে সরাসরি US কে লক করে ফেলে। নৌযুদ্ধে লক করা মানে সরাসরি লোডেড বন্দুক তাক করা। এমন অবস্থায় যে কোনো নৌবাহিনী হয়তো সঙ্গে সঙ্গে প্রতিশোধ নিত, কিন্তু আমেরিকানরা ছিল শান্ত এবং নিয়ন্ত্রিত। প্রিন্সটন 122টি ক্ষেপণাস্ত্র মুহূর্তে আকাশে উড়াতে পারত, যার মধ্যে SM-6 ক্ষেপণাস্ত্র 240 কিলোমিটার দূরে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। যদি লড়াই শুরু হতো, চীনা জাহাজের বাঁচার কোনো সম্ভাবনাই থাকতো না। এক চীনা J-15 পাইলট হঠাৎ ফরমেশন ভেঙে এক মার্কিন F-18 দিকে ঝাঁপিয়ে পড়ে। একে পাইলটরা বলে থাম, যা অত্যন্ত কাছাকাছি গিয়ে ভয় দেখানোর কৌশল। একজন মার্কিন পাইলট যিনি টপ গান ট্রেনিং নিয়েছিলেন চীনা J-15 এর কাছে এমন কৌশল দেখালেন যাতে আমেরিকান পাইলটরা অভ্যস্ত ছিল, কিন্তু পেশাদার শৃঙ্খলা বজায় রেখে তারা অস্ত্র ব্যবহার করেনি। চীনা পক্ষের উত্তেজনা সর্বোচ্চ পৌঁছায় তখন যখন তাদের টাইপ 039 ডিজিটাল ইলেকট্রনিক সাবমেরিন পদক্ষেপ নেয়। সাবমেরিনটি জলের নিচে অদৃশ্যভাবে এগোচ্ছিল, কিন্তু 9:51 একটি গুরুত্বপূর্ণ ভুল করে। সাবমেরিনটি বাতাস নিতে স্কোয়ার কেলে উঠায়, তখন প্রিন্সটনের সোলার সিস্টেম তাকে ট্র্যাক করে ফেলে। যদি লড়াই শুরু হতো, সাবমেরিনের বাঁচার সময় ছিল কয়েক সেকেন্ড মাত্র। চীনা বাহিনী নিজের অবস্থান এমনভাবে সাজিয়েছে যে নৌযুদ্ধের ক্ষেত্রে এটি একটি টেক্সটবুক উদাহরণ হয়ে উঠেছিল। আমেরিকার ক্যারিয়ারটি উত্তর পশ্চিমে, চীনের ডেস্ট্রয়ার পশ্চিমে এবং সাবমেরিনটি দক্ষিণ পশ্চিমে। যদি শুটিং শুরু হতো, প্রথম কয়েক মিনিটের মধ্যে তাদের কোনো অস্তিত্ব থাকতো না। দুপুর 2:30 মিমিক্স সমস্ত যুদ্ধ বিমান উড়িয়ে দেয়। 48টি বিমান আকাশে সুপার হর্নের পূর্ণ অস্ত্র নিয়ে ঘুরে ইলেকট্রনিক যুদ্ধের জন্য প্রস্তুত হয়, আর হক আই বিমান পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলেছে। আকাশে একটি বিশাল প্রদর্শনী তৈরি হয়েছিল। আমেরিকানরা চীনের রাডারকে বিভ্রান্ত করতে থাকে এবং ভুল লক্ষ্য দিতে থাকে। বাস্তব বিমানগুলো অদৃশ্য হয়ে যায় এবং সানডং রাডার পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়ে। এছাড়াও আমেরিকার একটি ভার্জিনিয়া ক্লাস আক্রমণাত্মক সাবমেরিন চীনা বাহিনীকে দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করছিল। 3:47 সাংডং এর থেকে 6 নটিক্যাল মাইল দূরে অদৃশ্যভাবে হঠাৎ উপরে উঠে আসে। চীনা বাহিনী স্পষ্টভাবে সবকিছুই দেখতে পায় এবং যুদ্ধক্ষেত্রে এটি একটি বিশাল সাইকোলজিক্যাল প্রভাব ফেলে। কয়েক সেকেন্ডের মধ্যে আবার সে জলের নিচে ডুব দেয়। এতে প্রমাণিত হয় আমেরিকানদের কাছে এটি একটি নিঃশব্দ বার্তা যে জলের নিচে অঞ্চলে আমরা নিয়ন্ত্রণ করি। আকাশে তখন মার্কিন যুদ্ধ বিমান বিভিন্ন কৌশল প্রদর্শন করছিল। চীনা J-15 গুলি জ্বালানি সীমিত হওয়ার কারণে আমেরিকানদের বিমানদের সাথে পাল্লা দিতে পারছিল না। তারা বারবার ব্যর্থ হচ্ছিল শক্তি প্রদর্শনে। অবশেষে বিকেল 4:23 সাংডং ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ধীরে ধীরে সরে আসে। যদিও এটা একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হতে পারত, তবে এমনটা ঘটেনি।
এখানে মূলত কার শক্তি কতটা এটাই হয়তো প্রমাণ করার চেষ্টা করেছিল। চীনা বাহিনীর হয়তো এটাই দেখতে পেল আন্তর্জাতিক জলের নিয়ম মেনে চলা কতটা গুরুত্বপূর্ণ এবং এটি রক্ষা করতে হলে আগে থেকে কতটা প্রস্তুত নেওয়া দরকার। তবে চীনেরাও কিন্তু দুর্বল নয়, প্রযুক্তি অর্থনৈতিক দিক থেকে তারা সেরা, কিন্তু সেদিন আমেরিকার কৌশলের কাছে তারা হার মানতে বাধ্য হয়েছিল। আপনি কি মনে করেন আন্তর্জাতিক জলজ সীমানা এবং নৌ চলাচল নিয়ন্ত্রণের ক্ষেত্রে কতটা কৌশল থাকা প্রয়োজন, অথবা এই ঘটনা থেকে কি শেখা যায়? কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এপিসোডে। ধন্যবাদ।